ইজি কিচেনে আর একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই সুস্থ আছেন। আজকে আমি একটি ব্যতিক্রম রেসিপি নিয়ে এসেছি। তো এটা একাদশীর একটা আইটেম। যারা একাদশী থাকেন তারা সবাই জানেন যে একাদশীর দিনে আমরা সাধারণত সাবুটা খেয়ে থাকি। তো আজকে আমি সাবু দিয়ে সাবুর পোলাও রান্না করব। তো এটা কিন্তু খুবই টেস্টি এবং বিশেষ করে যদি বাচ্চারা একাদশী থাকেন তারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করবে। তো দেখেন আমি যখন যে সবজি পাওয়া যায়, এখন আমি গাজর আর আলুটা এভাবে কিন্তু ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। শীতের সময় যখন ফুলকপি পাওয়া যায় তখন কিন্তু এতে ফুলকপিও অ্যাড করা যায়, সেটাও ভালো লাগে। তো দেখেন আমি এখানে টমেটো কুচি, ধনেপাতা কুচি, কাঁচামরিচ আর তেজপাতা নিয়েছি, কিছু বাদাম ধুয়ে নিয়েছি এবং কিশমিশটা ভিজিয়ে রেখেছি। এবং ইসকনের যে সাবু এটা কিন্তু ভিজতে সময় লাগে। আমি মিনিমাম 4 ঘন্টা আগে এটা ভিজিয়ে রেখেছি, তাহলে ভালো সেদ্ধ হবে, না হলে কিন্তু শক্ত থেকে যায়, সেদ্ধ হতে চায় না। তো এটা যারা রান্না করার 3 থেকে 4 ঘন্টা আগে অবশ্যই একটু ভিজিয়ে রাখবেন। তো চলুন রান্নাতে চলে যাই। এখানে আমি সূর্যমুখী তেল নিয়েছি। একাদশীতে কিন্তু সূর্যমুখী তেলটা খাওয়া যায়। তো এই তেলে আমি একটু আমার মেয়েকে গাজর ভেজে দিয়েছিলাম, এই জন্য তেলটা লালছে। এটা কিন্তু সূর্যমুখী তেল। তো ফার্স্টে তেলে আমি বাদামগুলো আগে ভেজে উঠিয়ে নিব। তো বাদামগুলো যেহেতু আমি ধুয়ে নিয়েছি, তেলে দিলে কিন্তু একটু তেলটা ছিটকে যেতে পারে, সাবধানে বাদামটা ভাজবেন। আর কেউ চাইলে না ধুয়ে মুছে নিয়েও ভাজতে পারেন, আমি ধুয়ে নিয়েছি। তো বাদামগুলো হালকা আজে ভাজবেন, না হলে পুড়ে যাবে, বাদাম কিন্তু ভাজা হবে না। তো বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলে আমি তেজপাতা ফোড়ন দিব। যেহেতু একাদশীতে অন্য কোনো কিছুই আমি ইউজ করব না, তেজপাতাটা ইউজ করা যায়। এবং একাদশীর সকল নিয়ম মেনেই কিন্তু আমি এই রান্নাটা করব। তো আজ আলু এবং গাজরগুলোকে আমি তেলে দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম এবং ঢেকে হালকা আজে এগুলা কিন্তু ভাপে সেদ্ধ হবে ও ভাজি ভাজি হবে। যেহেতু এর ভিতর থেকে জল বের হবে ঢেকে দিলে, তো সেই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে। এবং আমি ছোট করে যেহেতু কেটেছি, এবং আমি তারপরে একটু ভাজি ভাজি করে নিব, তাহলেই খেতে কিন্তু ভালো লাগে। তো ঢেকে দিলাম এবং আঁচটাও কিন্তু একটু কমিয়ে দিলাম। তো আমি কিন্তু মাঝখানে আরও 2-3 বার ঢাকনাটা উঠিয়ে তলাটা নেড়ে দিয়েছি, যাতে তলাটা পুড়ে না যায় বা তলাটা লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু তলাটা লেগে যায়নি। এবং এই সাবুর পোলাও রান্না করার সময় সবাই অবশ্যই এটা মাথায় রেখে যদি নেন, তাহলে কিন্তু আপনার রান্নাটা ভালো হবে, যে আপনার তরকারিটা লেগে যায় না এমন পাত্র আপনি নির্বাচন করবেন। তো এখানে আপনি ফ্রাই প্যান নিতে পারেন, আমার এই কড়াইটাতেও কিন্তু লেগে যায় না। আমি এটা দিয়ে রান্না করব, যেহেতু নিরামিষ রান্না একাদশীর দিনে সব কিছুতে করা যায় না। তো আপনার যে পাত্রে লেগে যাবে না আপনি সেটাই কিন্তু নেবেন, না হলে সাবু দেওয়ার পরে সেটা কিন্তু আঠার মতো আটকে যাবে, আর আপনি সুন্দর ঝরঝরা সাবুর পোলাও রান্না করতে পারবেন না। তো দেখেন এটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে, আবার সেদ্ধও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজি ভাজি হয়ে গিয়েছে। এখন যে সাবুটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকেই সরাসরি উঠিয়ে আমি দিব, কারণ এর থেকে যে জলটা সাবুর সাথে আসছে ওই জলটাতেই কিন্তু সাবুটা সেদ্ধ হবে। তো জল সেঁকে নেওয়ার কোনো দরকার নেই, ওখান থেকেই উঠিয়ে দিলেই হবে। এখন আমি একটু মিশিয়ে দিব, এবং এর থেকে যে জলটা বেরোবে তাতে আমি যেহেতু সাবুটা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এই জলেই সাবুটা সেদ্ধ হয়ে যাবে। আর কেউ যদি এত টাইম ভিজিয়ে রাখার সময় না পান, তাহলে এই সাবু যখন দিবেন তখন এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দিবেন, তাহলেই কিন্তু এটা সেদ্ধ হবে। আমি কাঁচামরিচটা এখন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এর কালারটা সুন্দর থাকবে। প্রথমেই যদি ভাজির সময় দিতাম কাঁচামরিচের কালারটা নষ্ট হতো। তো আজকে আমি সাবুর পোলাওটা একটু কালারফুল রাখতে চাইছি। তো দেখেন আমার জলটাও কিন্তু টেনে গিয়েছে এবং সাবুটাও কিন্তু সেদ্ধ এবং ঝরঝরা রয়েছে। দেখলেই হয়তো বুঝতে পারছেন যে এটা অনেক ঝরঝরা এবং সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা একটু মিশিয়ে নিব। এখন আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম, টমেটোটা 2-1 মিনিটের মতো এর সাথে সেদ্ধ হয়ে মেশা মেশা হবে, তাহলেই খেতে ভালো লাগবে। তো টমেটোটা দিয়ে আমি আরেকটু নেড়ে নিব। রান্নাটা আসলে যে যার মন মতো বা হাতের কাছে যেমন জিনিস থাকে সেগুলা দিয়ে করলেও কিন্তু হয়ে যায়। কিশমিশটা দিয়ে দিলাম, এগুলা 2-5 মিনিট এর সাথে সেদ্ধ হয়ে মিশে গেলেই খেতে ভালো লাগবে। তো আমার হাতের কাছে যে জিনিসগুলো ছিল, কিশমিশ যে দিতেই হবে এমনটা না, আবার কেউ এখন কাজু বাদাম, আমন্ড বাদাম এগুলাও কিন্তু অ্যাড করতে পারেন যদি হাতের কাছে থাকে। তো হাতের কাছে আমারও যে উপকরণ রয়েছে আমি কিন্তু সেগুলো দিয়েই রান্নাটা শেষ করছি। তো আপনাদেরও সুবিধা মতো যে জিনিস থাকবে এটা লাগবেই বলে এমন কোনো কথা নাই। এখন আমি 2 চামচ মিষ্টির গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা সাধারণত চিনিটা অ্যাভয়েড কম করতে চাই, এই জন্য মিষ্টিটা কিনে এটা ব্লেন্ডারে গুঁড়া করে রেখে দিই। তো 2 চামচ মিষ্টির গুঁড়া দিলাম, এটা হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার হলে খেতে কিন্তু ভালোই লাগবে।
তো এটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু প্রায় এটা হয়ে এসেছে। এটা কিন্তু খুব বেশি সময় লাগে না। একটু লবণ দিয়ে দিলাম। আমি সবজিটা ভাজির সময় লবণ দিয়েছিলাম, কিন্তু সাবুটাতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম। তো অবশ্যই সবাই একটু চেখে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি। এখন আমার প্রায় শেষ দিকে ধনেপাতা দিয়ে দিব। এখন এই বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো অবশ্যই একেবারে শেষ পর্যায়ে অ্যাড করবেন, তাহলে কিন্তু ভাজার যে মচমচে ফ্লেভার সেটা কিন্তু ঠিক থাকবে। আগে যদি দেন তাহলে বাদামটা কিন্তু নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি ধনেপাতাটাও দিয়ে দিলাম। এখন জাস্ট মিশিয়েই কিন্তু চুলাটা অফ করে দিব। এবং দেখতেই পাচ্ছেন আমার সাবু পোলাওটা কিন্তু অনেক কালারফুল হয়েছে। কেউ চাইলে কিন্তু এই পর্যায়ে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন। আমি এখন একটু গোলমরিচের গুঁড়া অ্যাড করব, যেহেতু এটা একটু ঝাল ঝাল আমি রাখতে চাইছি। আমার মেয়েরা একটু ঝাল পছন্দ করে। তো যারা ঝাল পছন্দ করেন না তারা ঝালটা পরিমাণ মতো দিবেন। তো আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি, যেহেতু ধনেপাতাটা দিয়েছি। মিশিয়ে নিলে ওর ফ্লেভারটা সব জায়গায় ভালোভাবে আসবে এবং খেতেও ভালো লাগবে। এবং দেখতেই পাচ্ছেন আমার কড়াইটাতে কিন্তু একটুও সাবু আটকে যাচ্ছে না, এজন্য সুন্দর ঝরঝরা রয়ে গেছে। এটা একটু মজিয়ে হালকা একটু, যেহেতু সব উপকরণগুলো আমি লাস্টের দিকে দিলাম, একটু আমি সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। 1/2 চামচ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। তবে আবারও বলছি, কেউ ঝাল পছন্দ না করলে এটা অ্যাভয়েড করবেন। এবং গোলমরিচের গুঁড়াটা লাস্টের দিকেই দিবেন, তাহলে এর যে সেন্টটা সেটা কিন্তু খুব সুন্দর থাকে। এবং কেউ যদি গোলমরিচ পছন্দ না করেন তো এখন 1 চামচ ঘি দিয়ে দিবেন, তাহলে কিন্তু টেস্টটা বা ঘ্রাণটা অনেক সুন্দর থাকবে। তো আমি এখনই কিন্তু চুলাটা অফ করে দিব। আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। তো চলুন সার্ভ করে নিই। তো দেখতেই পাচ্ছেন এটা নামিয়ে নিয়েছি এবং এখনও কিন্তু এটা ঝরঝরা রয়েছে। এটা গরম, ঠান্ডা হলে কিন্তু আরও বেশি ঝরঝরা হয়ে যাবে। তো আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো যারা একাদশী আছেন বা কখনো এটা ট্রাই করেননি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজা লাগে খেতে। বিশেষ করে বাচ্চারা যদি একাদশী থাকে, এটা রান্না করে দিলে তারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো ভিডিওটা যারা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং ভালো লাগলে অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার পেজের সাথে থাকবেন, আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।